বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সাইফুল হোসেন, অর্থনীতি বিশ্লেষক, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন আহসান হাবিব বুলবুল, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু ছোট্ট করে তুলে ধরি এবং এরপর আমরা আলোচনায় যাব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। সংসদ না থাকায় অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়। 1 জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন 2025-26 অর্থ বছরে এই বাজেট প্রস্তাব পাশ হবে আগামী 30 জুন। সবশেষ 2008 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল। এবং এরপরে যে তথ্যটি তা হচ্ছে প্রস্তাবিত বাজেটে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে আর্টিলারি উইপেন্স বা যুদ্ধাস্ত্র। এসব যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বন্দুক, এক ধরনের কামান, মর্টার, এই ধরনের কিছু বিষয়। বিদায়ী অর্থ বছরে এসব যুদ্ধাস্ত্রের আমদানি শুল্ক ছিল 5% অথবা রয়েছে 5%। প্রস্তাবিত বাজেটে এই আমদানি শুল্ক 0% করা হয়েছে। রকেট লঞ্চার, ফ্লেম থ্রোয়ার্স, গ্রেনেড লঞ্চার, টর্পেডো টিউব এবং এ ধরনের অস্ত্র আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। অন্য অস্ত্রের ক্ষেত্রে আমদানি শুল্ক 0% করা হয়েছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে যে 626টি পণ্যের শুল্ক ছাড় দেওয়া হচ্ছে তার অংশ হিসেবে এসব যুদ্ধাস্ত্রের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এবং সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা হয়েছে। সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আলোচনা হয় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, দলটির চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও আইনজীবী রুহুল কুদ্দুস, জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ আরও অনেকে এই আলোচনায় অংশ নেন। আলোচনায় 30টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে আসি। সাইফুল হোসেন, আমি একটু আপনার কাছে প্রথমে আসি। এই যে বাজেটের বিষয়টি, সরাসরি যেই প্রশ্নটিতে আমি আপনার কাছে আসি তা হলো যে এই যে সরকারের যে বাজেট ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার, এই বাজেট পরিকল্পনা যে সংস্কার কর্মসূচি অথবা সংস্কার উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে তার সাথে কতটা প্রাসঙ্গিক মনে হয়েছে আপনার কাছে? থ্যাংক ইউ মিস্টার আশফাক, আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজকেই বাজেট পেশ হয়েছে বিকালবেলা। আমরা জানি যে এটা বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে এ পর্যন্ত যতগুলো বাজেট এসছে এটা বলা হচ্ছে ব্যতিক্রমী একটি বাজেট, এবং এটা 54তম বাজেট অন্তর্বর্তীকালীন সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের 54তম না, দেশের এটা 54তম বাজেট। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিটমেন্ট নিয়ে সরকার গঠন করেছে, তাদের একটা এজেন্ডা আছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে বৈষম্য কমিয়ে আনা এবং সমাজে একটা ইকুইটেবল একটা সোসাইটি প্রতিষ্ঠা করা, এটা তাদের অঙ্গীকারের একটা পার্ট। কিন্তু গেল প্রায় 10 মাস কেটে গেছে, ঐক্যমত কমিশন হয়েছে, তারপরে কিছু সংস্কার কমিশন হয়েছে, সেগুলো তাদের রিপোর্ট দিয়েছে। কিন্তু টোটাল যদি আমরা চিন্তা করি যে এখন পর্যন্ত যে বিশেষ বিশেষ নোটেবল কোনো সংস্কার হয়েছে কিনা, সেটা দেখলে দেখা যাবে যে সেরকম সংস্কারের পথে হাঁটা এখনো আসলে সম্ভব হয়নি। তো এবার যে বাজেট, এটা যে বৈষম্যমূলক বাজেট, বৈষম্যহীন একটা বাজেট কিনা অথবা সংস্কারকে এটা প্রতিফলিত করে কিনা, সেই সেন্সে বলতে গেলে আমি বলতে চাই যে এই বাজেট আমাদের যতগুলো বাজেট এসছে তার চাইতে যে প্রচন্ডভাবে ব্যতিক্রমী কোনো বাজেট আমার সেটা মনে হয়নি। এখনো আমি বাজেটের প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারিনি, কিন্তু আমার সেটা মনে হয়নি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম যে নেই সেটা বলা যাবে না।
যেমন স্বাস্থ্য খাতকে তারা প্রাধান্য দিয়েছে, তারপরে এডুকেশন খাতের উপরে তাদের কনসেন্ট্রেশন আছে, তারপরে ধরেন সেফটিনেট, সোশ্যাল সেফটিনেটের যে প্রসঙ্গটা আছে, নিম্নবিত্তের মানুষ তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সেখানে স্যাংশন 1-1.5% মতো বাড়িয়েছে। তারপরে জুলাই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তাদের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য প্রায় 400-450 কোটি টাকার একটা বাজেট ধরা হয়েছে। তারপরে যারা একেবারে মানে নতুন ট্যাক্স পেয়ার যারা, তাদের ট্যাক্সের হার করা হয়েছে 1000 টাকা। তারপরে ধরেন যে আরো যেটা বিষয়, যে ট্যাক্স হার যারা মানে সর্বনিম্ন যে সীমা, এটা 3.5 লাখ আগে ছিল, এখনো সেটা আছে। তারপরে ধরেন মানে খারাপ ভালো মিলিয়ে অনেক পণ্যের দাম বেড়েছে, তার মধ্যে অনেক খাদ্য পণ্যের দাম আছে যেখানে আপনার শুল্ক আরোপ হবে। তারপরে তাদের ডাইরেক্ট ট্যাক্সের প্রতি যে নির্ভরতা, তার চেয়ে ইনডাইরেক্ট ট্যাক্সের প্রতি নির্ভরতা বেশি। অনেকগুলো বিষয় আছে। যদি বাজেটকে আমরা মানে একটু সেক্টরাল একটা মানে অ্যালোকেশন না, আমি টোটাল বাজেটটার কথা বলি, যে ধরেন এবার বাজেট একটু মানে আগের গতবারের যে বাজেট তার চাইতে একটু কম কম এবারকার বাজেট। মানে 7.97 লাখ করোড় টাকা ছিল গত বাজেট, এবারকার বাজেট হচ্ছে 7.90, মানে আর 1000 কোটি টাকা কম। 7,000 কোটি টাকা কম সম্ভবত এবার হ্যাঁ, বাজেট। না, জি 7,000 কোটি টাকা কম, জি সরি। জি তো আবার দেখেন এডিপি যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট, সেটা কিন্তু একটু কমেছে এবার। গতবার যেটা ছিল আপনার 2,65,000 কোটি টাকা, সেটা এবার কমে হয়েছে 2,30,000 কোটি টাকা। গভর্নমেন্টের এখানে একটা মানে উপদেষ্টার এখানে একটা ব্যাখ্যা উনি আগেই দিয়েছেন টেলিভিশনে বা বিভিন্ন চ্যানেলে আলাপকালে। সেটা উনি বলেছেন যে এই মানে বিশেষ বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে না, এবং মানে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন প্রকল্প থাকে, সেই প্রকল্পগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা চলছে, এবং যেসব প্রকল্প অনেক দূর এগিয়ে গেছে সেগুলোরও ব্যয় সংকোচনের একটা চেষ্টা সেখানে আছে। তো এই সেন্সে বলতে গেলে তাদের যেহেতু পলিটিক্যাল মানে ওইভাবে ওই কমিটমেন্টটা নাই, তারা অনেক ধরনের উদ্যোগ নিতে পারেন। ওই কমিটমেন্ট নাই বলতে আমি বলছি যে তাদেরকে তো ভোট চাইতে যেতে হবে না, যেটা আগের গভর্নমেন্ট গুলার বা গণতান্ত্রিক গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা থাকে। কিন্তু আমি যে গতানুগতিকতার মানে ধারাকে বেশি পাল্টানোর সুযোগ মানে পাল্টানো যায়নি, এটা বলছি এ কারণে যে দেখেন আমাদের যে নির্ভরতা, আমাদের যে ঘাটতি বাজেট, তারপরে এনবিআর এর উপরে নির্ভরশীলতা, বৈদেশিক ঋণের উপরে নির্ভরশীলতা, মানে লোকাল সোর্সের উপরে ঋণের নির্ভরতা, এগুলা কিন্তু আগের মতোই আছে আমি বলি। কারণ আসলে যদি সরকার চায়ও, আমি যেটা মনে করি যে আমাদের লিমিটেশন এত বেশি, সরকার চাইলেও কিন্তু এই লিমিটেশনের বাইরে যেতে পারে না। কারণ আমাদের 7,90,000 কোটি টাকার যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেখান থেকে দেখবেন যে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। তাহলে 5,64,000 কোটি টাকা আসলো, আর বাদ বাকি যে 2,26,000 কোটি টাকা, এটাই কিন্তু আপনার ঘাটতি। তাহলে এই ঘাটতিটা পূরণ হবে কিভাবে? দুই ভাবে পূরণ হতে পারে। একটা হচ্ছে লোকাল ডোমেস্টিক লোনের মাধ্যমে, আর একটা হচ্ছে ফরেন লোনের মাধ্যমে। তো ডোমেস্টিক লোন যদি আপনার মানে এনবিআর এর যে মানে ইনকামের যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে, এনবিআর এবং এনবিআর বহির্ভূত, সেই লক্ষ্যমাত্রা যখনই পূরণ হবে না, তখনই কিন্তু গভর্নমেন্টের ঋণের পরিমাণ বেড়ে যাবে। তারপরে যদি ফরেন ঋণ না আসে, তখন লোকাল ঋণ বেড়ে যাবে। দেখেন, লোকাল ঋণ যখন গভর্নমেন্ট বেশি নেয় আভ্যন্তরীণ খাত থেকে, তখন কিন্তু দেশে এমপ্লয়মেন্ট কমে যায়। এমপ্লয়মেন্ট কমে যায় কারণ হচ্ছে বিনিয়োগ কমে যায়। বিনিয়োগ কমে কেন? কারণ সেখানে প্রাইভেট সেক্টরের লোনটা শ্রাঙ্কেন্ড হয়ে যায়, এটা তখন কমে যায়। এই জন্যে যে যখনই গভর্নমেন্টের ব্যাংকের উপরে দেখবেন যে ঋণ নির্ভরতা আছে, তখনই আপনার মানে ডোমেস্টিক ঋণ, প্রাইভেট সেক্টরের ঋণের প্রভাব কমে যাবে। সেটা ইকোনমির জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তাছাড়া যদি গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করে, ধরেন লোকাল প্রাইভেট ব্যাংক থেকে ঋণ করলো না, বা গভর্নমেন্ট ব্যাংক থেকে ঋণ করলো না, বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করলো, বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করলে আবার কিন্তু ইনফ্লেশন উস্কে যাবে, ইনফ্লেশন বেড়ে যাবে। কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করার অর্থই হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আপনার টাকা চেপে গভর্নমেন্টকে ঋণ দিবে। তাহলে আমরা এবারের বাজেটে দেখেন 6.5% আপনি মূল্যস্ফীতি একটা মানে প্রাক্কলিত ধরা হয়েছে যে 6.5, কিন্তু এখনো কিন্তু আমাদের মূল্যস্ফীতি অ্যারাউন্ড 10। তাহলে অ্যারাউন্ড 10 থেকে 6.5 এই যে মূল্যস্ফীতিতে নামিয়ে আনা, ইট ইজ নট দ্যাট ইজি।
আমরা জানি যখনই গভর্নমেন্ট মূল্যস্ফীতির কথা চিন্তা করে তখনই তারা মনিটারি পলিসিতে হাত দেয়, এবং সেটা কি করে তারা মানে মানি প্রবাহ যেটা দ্যাট ইজ ফ্লো অফ মানি, মানি সাপ্লাই ইকোনমিতে কমিয়ে দেয়। তার মানে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি তারা অ্যাডপ্ট করে, যেটা এখনো চলছে, গত 2-2.5 বছর ধরে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি চলছে। তো যখনই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি চলে এবং মানি সাপ্লাই কমে যায়, তখনই কিন্তু দেখবেন যে ইকোনমিতে এমপ্লয়মেন্ট কমে যায়, ইনভেস্টমেন্ট কমে যায়, মানুষের সেভিংস কমে যায়। হয়তো ইনফ্লেশন খানিকটা কমে, কিন্তু ইনফ্লেশন কমাতে যে কিন্তু মানি সাপ্লাইটা কমিয়ে দিচ্ছে। তো মানি সাপ্লাই কমালে আবার ইকোনমিতে মানুষের পার্চেসিং পাওয়ার কমে যায়, মানে তাদের হাতে টাকা থাকে না। দেখেন যে ইনফ্লেশনের কারণে, যে ইনফ্লেশন যে হারে বাড়ছে তার চেয়ে কিন্তু মজুরি বাড়ছে কম। তা মজুরি যদি কম বাড়ে আর ইনফ্লেশন বেশি বাড়ে, তাহলে রিয়েল ইনকাম কমে যায়, তাহলে পার্চেসিং পাওয়ার এমনি টাইট অবস্থা। আর যদি ইনকাম না বাড়ে তাহলে তাদের পার্চেসিং পাওয়ার বাড়বে না। আবার যদি ইনফ্লেশন না কমে তাহলে তারা একটা বিপদের মধ্যে থাকবে। তার মানে লোকাল ঋণ, ফরেন ঋণ, বাংলাদেশ ব্যাংকের ঋণ, সবকিছু মিলিয়ে ঘাটতি পূরণ করতে গেলে ইকোনমি একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে যাবে। এবং সরকার কিন্তু এই টার্মোয়েল থেকে বের হতে পারবে না। কারণ দেখেন যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা এখন যে পর্যায়ে যাচ্ছে, গত 10 মাসে আমাদের এখানে অসংখ্য ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। গ্যাসের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নতুন হচ্ছে না। তারপরে প্রায় 30% আপনার ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কমে গেছে। 29% আপনার অ্যারাউন্ড 29% আপনার যে পেমেন্ট এগেন্স্ট মেশিনারি সেটা কমে গেছে। তার অর্থ এখন যে ইম্পোর্টেশন কমে যাচ্ছে ক্যাপিটাল মেশিনারির, এর অর্থ কিন্তু সামনে 6 মাস, 1 বছর বা 2 বছরের ইম্প্যাক্ট পড়বে। এটা ইকোনমিতে প্রচন্ড নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। কারণ একটা ইন্ডাস্ট্রি সেট করে তারপরে সেটাকে তৈরি করে মেশিনারি ইম্পোর্ট পর্যন্ত যেতে অনেক সময় লাগে। জি সাইফুল হোসেন, আমি এখন একটু আপনার কাছে একটা প্রশ্ন রাখি এই পর্যায়ে। যে বিষয়টি হচ্ছে বড় প্রকল্প অথবা মেগা প্রজেক্ট তো এইবারের বাজেটে নেই, তাহলে সেটা না থাকার পরেও এইবারের যে বাজেটের আকার, এটি আসলে কি খুব স্বাভাবিক, অথবা এটি কতটা যৌক্তিক, অথবা এর পেছনে কারণ কি আপনি কি মনে করেন সাইফুল হোসেন? ব্যাপার হচ্ছে বাজেটের তো একটা অ্যালোকেশন তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমাদের দেশের বাজেটের বড় সংকট কি জানেন? আপনি দেখেন এডিবি যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট, সেটা কিন্তু খুব বেশি না। সেটা কিন্তু আপনার মানে 7,90,000 কোটি টাকার বাজেট, কিন্তু এডিপি কিন্তু 2,30,000 কোটি টাকা মাত্র। আমাদের এখানে যে কর্মচারীদের বেতন ভাতা, মানে আগ্রহ বেশি, কিন্তু অসংখ্য ইনএফিশিয়েন্ট খাতে আমাদের মানে খরচ অনেক বেশি। এই এডিপি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে যে আপনার টাকা ব্যয় হবে, সেখান থেকে কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না। ফলে মানে বড় 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 খাত না হলেও কিন্তু আপনি দেখেন এডিপি সাইজ কিন্তু কমেছে বটে, কিন্তু খুব বেশি কমে নেই। মানে 2,56,000 ছিল, সেটা কমে 2,65,000 ছিল সম্ভবত, সেটা কমে আপনার 2,30,000 এসছে। কিন্তু অন্যান্য খরচ তো কমে নাই। ফলে মেগা প্রকল্প নতুন হতে পদ্মা ব্রিজের মতো বড় বড় প্রজেক্ট নেওয়া হচ্ছে না, কিন্তু প্রজেক্ট নেওয়া হচ্ছে ঠিকই হয়তো পলিটিক্যালি মোটিভেটেড না। আর একটা বড় ব্যাপার হচ্ছে এই যে বাজেটের আপনার বৈদেশিক যে ঋণ, তার সুদ পরিশোধে একটা বিরাট টাকা, বৈদেশিক এবং লোকাল যে ঋণ। এই জায়গাটায় সাইফুল হোসেন আমি আসবো আপনার কাছে। জি, আমি এই জায়গাটায় আপনার কাছে আসবো। আমি একটু হাসান হাবিব বুলবুলের কাছে যেতে চাই। হাসান হাবিব বুলবুল, আমি খুব মানে সহজভাবে আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, যে সাধারণ জনগণের মৌলিক চাহিদার সাথে এই বাজেটটি কতটা সামঞ্জস্যপূর্ণ আপনার কাছে মনে হয়েছে, অথবা যদি বলি যে সাধারণ মানুষের চাহিদার যে জায়গাটি কতটা প্রতিফলিত হয়েছে বা কতটা ঘটবে বলে আপনি মনে করেন, হাসান হাবিব বুলবুল? জি, প্রথমে আমি আলোচনায় বাংলাদেশ এই প্রতিষ্ঠানের মডারেটর আপনি আশফাক আহমেদের মাধ্যমে এবং দেশবাসী যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমার যে সহ আলোচক অর্থনৈতিক বিশ্লেষক সাইফুল হোসেন সাহেবকে। ওনার জ্ঞানগর্ভ আলোচনায় বেশ আমি উপকৃত হয়েছি। আমি একজন শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসাবে যে কথাটি আপনার মাধ্যমে বলতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে এই সরকার যে দুইটি প্রতিশ্রুতি ক্ষমতা নেওয়ার সময় আমাদেরকে সামনে উপস্থাপন করেছেন, আমরা যারা শ্রমজীবী মানুষ আমরা যে বিষয়ে আশাবাদী হয়েছিলাম, তার একটি তিনি বলেছিলেন যে বৈষম্য দূর করার যে বিষয় সেটি করবেন, এবং আরেকটি তিনি বলেছিলেন যে ওনারা বলেছিলেন যে 3-0 একটি তথ্য, যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। সেই 3-0 যে তথ্য, তার ভিতরে একটি ছিল জিরো পভার্টি এবং অপর একটি ছিল জিরো আনএমপ্লয়মেন্ট। তো এই দুইটিকে কেন্দ্র করে যদি আমরা বাজেটটিকে দেখি, তাহলে প্রথম হচ্ছে এই বাজেটটি 7,90,000 কোটি টাকার বলা হলেও এই বাজেটের কিন্তু প্রধান দুইটি ব্যয়ের একটি ঋণ এবং সুদ, এই বাবদ কিন্তু 1,87,000 কোটি টাকার বরাদ্দ।
তাহলে এই অংশটুকু বাদ দিলে প্রকৃতপক্ষে আপনার বাজেটের যদি প্রশ্ন আসে সেটি মাত্র হচ্ছে 6,03,000 কোটি টাকা। এইবার যদি আপনি যেটা আলোচনায় বলছিলেন যে বড় যে খাতগুলো সেগুলো বাদ দিলেও যে প্রশ্নটি এসেছে সেই জায়গাতে আমরা দেখি, যদি আমরা একদিকে বলছি জিরো আনএমপ্লয়মেন্টের প্রশ্ন, অথচ আমরা দেখছি যে এই সরকারের শ্রম এবং শ্রম ব্যবস্থাপনা এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব যে প্রতিষ্ঠানের, সেই মিনিস্ট্রির মোট যে বাজেট সেই বাজেট কিন্তু প্রায় 25% কাটেল করা হয়েছে। আমরা যখন দেখছি যে আমাদের যে রিজার্ভ, সেই রিজার্ভের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে হচ্ছে প্রবাসী যে কর্মী, সেই প্রবাসী কর্মীদের যে প্রেরিত অর্থ, অথচ এই প্রবাসী কর্মীদের কল্যাণের জন্য যে মানে রয়েছে, মন্ত্রণালয় রয়েছে, সেই বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে বাজেট, সেই বাজেটও কিন্তু 21% বেশি সাধারণভাবে কর্তন করা হয়েছে। এই কর্তনটিকে যদি আমরা আরেকটা দিক থেকে যদি দেখি, যেটি হচ্ছে সমালোচক আমাদের অর্থনৈতিক বিশ্লেষক সাইফুল হোসেন সাহেব বললেন যে বর্তমানে কিন্তু মুদ্রাস্ফীতি প্রায় 10%। তার মানে গত 1 বছর পরে আজকে এসে যে আমার যে বাজেট, সেই বাজেট কিন্তু পূর্বের বাজেটের তুলনায় তার মান কিন্তু 10% কমে গেছে। তাহলে সাধারণভাবে যদি 25% আপনি ট্যাক্স এই বরাদ্দ কমিয়ে দেন, তার পাশাপাশি এই 10% আর কিন্তু কমাতে হবে। তার মানে প্রকৃতপক্ষে যেখানে কর্মসংস্থানের দায়িত্ব যাদেরকে দিচ্ছেন, প্রবাসী কর্মসংস্থানের দায়ের জন্য যাদের কথা বলছেন, অথচ তাদের জন্য বরাদ্দ আপনি কমিয়ে দিচ্ছেন এই অংশটি। আমরা সাধারণভাবে শুনছি স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু আমরা যদি দেখি স্বাস্থ্য শিক্ষা খাতে আমরা দেখছি যে 3,400 কোটি টাকা বা এরকম কিছু একটি বরাদ্দ করা হয়েছে। আমরা ইউনেস্কোর যে বিষয়টি জানি যে সাধারণভাবে যদি সবার জন্য একটা মানসম্মত শিক্ষার বিষয়টি নিশ্চিত করা যায়, তাহলে ওনারা বলেছিলেন যে এখানে জিডিপি যেটা হবে সেই জিডিপির 4 থেকে 6% এখানে বরাদ্দ করতে হবে। মোট যে বাজেট, সেই বাজেটের 20% মতো বরাদ্দ করলে শিক্ষার উন্নয়ন হবে। আমরা যখন সরকারের কাছ থেকে শুনছি ওনারা এই যে সেই যুব সমাজকে বিকশিত করতে চায়, তাদের একটি শক্তিশালী মানব সম্পদ গড়ে তুলতে চান, তাহলে মানব সম্পদ গড়ে তোলার ভিত্তি তো শিক্ষা। কিন্তু আমরা সেই শিক্ষার এই বরাদ্দটাকে যদি জিডিপির সাথে তুলনা করি, আমরা জিডিপি কিন্তু গত বছর ছিল 50 লক্ষ কোটি টাকা, এই বছর কিন্তু জিডিপি হয়েছে 55 লক্ষ কোটি টাকা। তাহলে সেই জিডিপির সাথে তুলনা করলে, মুদ্রাস্ফীতি যুক্ত করলে কিন্তু আমার এই বাজেট বরাদ্দ আসলে বাড়ে নাই, বাজেট বরাদ্দ কমেছে। আমরা পূর্বের সরকারের মতোই আমরা দেখছি, হ্যাঁ আমরা দেখেছি যে বিধবা ভাতা বাড়ানো হয়েছে 50 টাকা, আমরা দেখেছি বয়স্ক ভাতা বাড়ানো হচ্ছে হয়তো 100 টাকা। এরকম একটি ঘোষণা আমরা শুনছি যে সামাজিক সুরক্ষা 50 টাকা, 100 টাকা, 150 টাকা এভাবে বৃদ্ধি হয়েছে। কিন্তু আমার আসলে একটি প্রশ্ন জাগে, সেই প্রশ্নটি হচ্ছে যে আমি দরিদ্র যে মানুষগুলো আছে, সেই দরিদ্র মানুষকে যদি আমি দরিদ্র সীমার বাইরে আনতে চাই, তাহলে আমার যে তার যে জীবনযাপনের ব্যয়ের জন্য আমি 50 টাকা, 100 টাকা মাসিক ভাতা বাড়ানো, সেটি আসলে পূর্বের যে রাজনৈতিক সরকারগুলো তারা তাদের যে পপুলিস্ট একটা সহজ জনপ্রিয়তা নেওয়ার জন্য যে ভাষাগুলো ব্যবহার করতো, আমার মনে হয়েছে যে এই বাজেটে সেই ধরনের ভাষাগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষেই বৈষম্য দূর করার জন্য যে মৌলিক সিদ্ধান্তের বিষয়গুলো দরকার ছিল, সেটির প্রতিফলন আমার কাছে এই বাজেটে প্রতিফলিত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এখন পর্যন্ত আমরা যদি দেখি যে আর মাত্র 2 দিন বাকি, আমরা কিন্তু গতকালকে পুলিশের সদর দপ্তর থেকে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে 92% কারখানা এখনো বেতন বোনাস বা এগুলো পরিশোধ করে নাই। অথচ গত 20শে মে কিন্তু ত্রিপক্ষীয় একটি বৈঠকের মধ্য দিয়ে শ্রম উপদেষ্টা একটি ঘোষণা করলেন যে 31শে মের মধ্যে সমস্ত কারখানা বোনাস দিতে বাধ্য হবেন, 3 তারিখের মধ্যে সবাই বেতন পরিশোধ করবেন। তাহলে এই সরকার ঘোষণা দিচ্ছে, কিন্তু সেই ঘোষণার বাস্তব যে প্রতিফলন, সেই প্রতিফলনটা আমরা দেখছি না। আমরা সাধারণভাবে যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তাদের আহত বা তাদের পরিবারকে যে সহযোগিতা করার যে প্রসঙ্গিত বিষয়, সেগুলো দেখেছি। কিন্তু আমরা আসলে এই বিষয়টি মনে করি, ওখানে দেখলাম যে মাসিক একটি ভাতা দেওয়ার প্রশ্ন আছে। আমরা আমার জায়গা থেকে যে বিষয়টি মনে হয়েছে সেটা হচ্ছে যে আসলে তাদের পুনর্বাসনের যে আয়োজন,
সেই আয়োজনটি করা দরকার। আমি মানে অবশ্যই এই বিষয়টি আমার ওই বৈষম্যহীনতার জায়গা তৈরি করবে না যে প্রতিবন্ধী রয়েছেন, যে অসহায় হয়ে পড়েছেন, তাকে শুধু প্রতি মাসে মাসে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা দিয়ে তাকে কোনো রকম টিকিয়ে রাখার মধ্যে দিয়ে কিন্তু আমি তার জীবনমান উন্নয়নের যে কথাটি বলছি, আসলে কি সেই জীবনমান উন্নয়নের প্রশ্ন হচ্ছে? আমরা সরকারের যে প্রতিষ্ঠান বিবিএস, সেই বিবিএস কিন্তু বলছে যে এই সময় বেকারত্বের সংখ্যা বেড়েছে। যদিও তারা আইএলওর যে একটি সূত্র আছে যে সপ্তাহে আপনি 1 ঘন্টা যদি মজুরির বিনিময়ে কাজ করেন তাহলেই আপনি সকাল, যদিও বাংলাদেশের বাস্তবতায় আসলে আপনি সপ্তাহে 1 ঘন্টা কাজ করার যে মজুরি, সেই মজুরি দিয়ে আসলে আপনার একবেলা খাবারের নিশ্চয়তা পাওয়া কঠিন। কিন্তু তারপরেও বিবিএস সেটাকে অনুসরণ করে 27 লক্ষ বলছে যেটির পরিমাণ বেড়েছে। প্রকৃতপক্ষে এই বেকারত্বের পরিমাণ তো আরো অনেক বেশি। আমরা এই বেকারত্বের পরিমাণ এটি কয়েক কোটি হবে সেই সম্ভাবনা। তাহলে আমরা কিন্তু এই বাজেটে এই প্রত্যাশা করেছিলাম শ্রমজীবী মানুষ যে যখন বৈষম্যহীনতার কথা বলা হচ্ছে তাহলে আসলে আমার ন্যায্য মজুরি আমি পেতে পারি, এরকম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু আমরা দেখছি যে এই বাজেটে গত ফ্যাসিস্ট সরকার, আমরা যাদেরকে বলছি, সেই ফ্যাসিস্ট সরকারের সময় যে সরকারি রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা এই সরকারের কাছে নিশ্চয়ই সেটি প্রত্যাশা করেছিলাম যে তারা এই জায়গাটির উদ্যোগ নেবেন যে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরায় চালু করা, সেগুলো সংস্কার করা, এবং এই জন্য যে বাজেটে বরাদ্দ বিষয়, সেই বিষয়ে তিনি প্রয়োজনীয় বরাদ্দ দিবেন। সেই বরাদ্দটা যদি দেওয়া যেত তাহলে আসলে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হতো বলে মনে করি। ফলে আপনি যে বিষয়টি ইয়ে করেছেন, সেখানে শ্রমজীবী মানুষ হিসেবে আমাদের কাছে আমরা কর্মসংস্থানের এই জায়গাটি সন্ধান পাচ্ছি না। আমরা আমাদের ন্যায্য মজুরির কোনো সুযোগ এই বাজেট আমাকে দিচ্ছি, সেই বিষয়টি আমরা দেখছি না। আমার প্রতিনিয়ত যে প্রকৃত বেতন মজুরি আমার কমে যাচ্ছে, কারণ আমার যে মজুরি বোর্ড, সেখান থেকে আমার কিন্তু 5% বাৎসরিক মজুরি বাড়ে, কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে মুদ্রাস্ফীতি 10%। তার মানে আমার প্রকৃত মজুরি কিন্তু আমি 5% আমাকে একটি বিরতি নিতে হবে। জি, আমাকে একটি বিরতি নিতে হবে। ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জি, জন্য। বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। বিরতির পর আমি একটু সাইফুল হোসেন আপনার কাছে আসি। এই যে বাজেট, এই বাজেটে আইএমএফ এর শর্ত কতটা পূরণ করা হয়েছে, অথবা যদি বলি যে কতটা প্রভাব আছে, এমন কোনো বিষয় কি রয়েছে কিনা এই বাজেটে? সাইফুল হোসেন। শুনেন, আইএমএফ একটা প্রক্রিয়ার মধ্যে, আমরা আইএমএফ এর সাথে আছি। আমরা বাজেটারি সাপোর্ট তাদের কাছে চেয়েছিলাম গত সরকারের আমলে। চতুর্থ কিস্তি এই সরকারের সময়ে মানে ছাড় করার কথা, কিন্তু সেটা এখনো পাওয়া যায়নি। আইএমএফ এর সবসময়ই মানে এনবিআর এবং মানে ট্যাক্স রিফর্ম তারা চেয়েছে, এবং এই যে এনবিআর কে দুটো ভাগে ভাগ করা হলো এবং এনবিআর যেটা নিয়ে একটা অসন্তোষ দেখা দিয়েছে, আন্দোলন করেছে তারা, এটা মূলত কিন্তু করা হয়েছে আইএমএফ এর প্রেসক্রিপশনে। এবং আমি মনে করি আইএমএফ এর যে লোনটা নেয়ার মানে প্রচেষ্টা, বাজেটারি সাপোর্ট যেটা, সেই প্রচেষ্টার একটা অংশ হিসেবে এটা করা হয়েছে। ইভেন এই যে প্রধান উপদেষ্টা মাঝে জাপান সফর করলেন, সেখানেও কিন্তু বাজেটারি সাপোর্ট চাওয়া হয়েছে। তো আইএমএফ এর এই প্রেসার, এটা সবসময় ছিল, কিন্তু গণতান্ত্রিক সরকারগুলা এটার উপরে বেশি মানে তারা অত জোর দিতে পারে নাই। কিন্তু আমি মনে করি এটা একটা খারাপ উদ্যোগ নয়, কারণ আমাদের ট্যাক্স রিফর্ম দরকার। আমাদের যে ইনডাইরেক্ট ট্যাক্স মানে ভ্যাটের উপরে অধিক নির্ভরতা, এটার চাইতে আমাদের ডাইরেক্ট ট্যাক্সের উপরে নির্ভরতা দরকার। আমরা একটা তথ্য জানি যে আমাদের দেশে সব মিলিয়ে প্রায় 1,45,00,000 আপনার টিন সার্টিফিকেট ভ্যারি আছে। আবার কোথাও কোথাও পত্রিকায় আমরা দেখছি যে 1,13,00,000। কিন্তু সম্প্রতি এনবিআর এর চেয়ারম্যান উনি এই কথাটা বলেছেন একটা প্রোগ্রামে, যে 1,45,00,000 মধ্যে রিটার্ন দাখিল করে মাত্র 45 লক্ষ লোক, এবং সেখান থেকে 30 লাখ লোক তারা জিরো রিটার্ন দাখিল করে। তার মানে ট্যাক্স প্রদান করে মাত্র 15 লক্ষ লোক। এই যে তার মানে ট্যাক্সের এখানে একটা এই যে কম ট্যাক্স আদায়, মানে অল্প আদায় হচ্ছে, এই জন্য এনবিআর এর উপরে যে টার্গেটটা দেওয়া হচ্ছে তা তারা মিট করতে পারছে না। তো শুধু যে মানে লোকজন ট্যাক্স দিতে চায় না, এটা একটা কারণ না, কারণ লোকজন ইজিলি ট্যাক্স দিতে পারে না। ট্যাক্সের সাথে যারা জড়িত, ট্যাক্স আদায়ের সাথে যারা জড়িত, তারা অন্যায় অপকর্মে জড়িত হয়ে পড়ে, এবং এখানে ট্যাক্স দিলে জনগণ যে একটা বেনিফিট পাবে সেটাও পায় না। ফলে মানুষের মধ্যে ট্যাক্স
না দেওয়ার একটা প্রবণতা আছে। তারপরে ভ্যাট যেসব দোকান রেস্টুরেন্ট এগুলোর উপরে অর্পিত আছে তারাও ঠিক মতো এগুলো দেয় না, ফলে ট্যাক্সের কিন্তু মানে আদায় কম। আইএমএফ এর প্রেশারটা হচ্ছে যে তোমরা ট্যাক্স মানে রিফর্ম করো। তো রিফর্ম করতে যে গভর্নমেন্টের যেটা করেছে তারা, যেমন আপনি জানেন যে কয়েক মাস আগেই তারা ট্যাক্স ভ্যাট বাড়িয়ে দিয়েছিল। তার মানে সরাসরি যদি ট্যাক্স ভ্যাট বাড়িয়ে দেন, ভ্যাট বাড়ান, বিশেষ করে ইনডাইরেক্ট ট্যাক্স, তাহলে এটা সবার উপরে যে বর্তায়, স্বল্প আয়ের যারা মানুষ তাদের উপরে বর্তায়, মানে বেশি আয়ের মানুষ তাদের উপরে বর্তায়। কিন্তু যদি আপনি ডাইরেক্ট ট্যাক্সের উপরে নির্ভর করেন তাহলে সেখানে এটা বর্তায়, সবার উপরে সেটা বর্তায় না। এই জন্য আমার মানে আমি যেটা মনে করি যে ট্যাক্স ব্র্যাকেটটা বাড়ানো দরকার। গভর্নমেন্ট যেটা সহজ পথে যায়, এবং আইএমএফ যেটা পরামর্শ দিয়েছে যে ট্যাক্স রিফর্ম করো, গভর্নমেন্ট সহজ পথে গিয়েছে যে না ঠিক আছে ট্যাক্সের রেট বাড়িয়ে দাও, কিন্তু সেই ক্ষেত্রে যেটা করা দরকার সেটা হচ্ছে ব্র্যাকেটটা বাড়ানো দরকার, অনেক কর জালকে একটু বিস্তৃত করা দরকার, যেন 1,45,00,000 যে ট্যাক্সধারী আছে তারা যেন অল্প টাকা হলেও তারা ট্যাক্স দেয়, তাহলে কিন্তু আপনার ইনকাম বাড়বে। জি, কিন্তু সাইফুল হোসেন, ঠিক এখানে আপনি যেটা বললেন, জি জি এই আপনি জায়গায় যেটা বললেন, যে আমরা দেখছি যে বাজেটে কিন্তু ব্যক্তি শ্রেণীর যে করমুক্ত আয় সীমা তা কিন্তু বাড়েনি। 2025-26 অর্থ বছরেও আয় সীমা 3.5 লাখ টাকাই রাখা হয়েছে। না আয় সীমা বাড়ানো একটা জি, বিষয়, জি। দেখেন ইনডাইরেক্ট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে কিছুদিন আগেই। জি। ব্যাপার হচ্ছে কি, আমি বলেছি যে যে আয় সীমা না বাড়ুক, সেটা এটা এটা 1 বছর পরে দিয়ে বাড়বে। ওইটাতে এখন 3.5 লাখ আছে, এটা 3,75,000 হবে। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, কথা হচ্ছে অনেক লোক যখন ট্যাক্স দেয় তখন আপনার ট্যাক্সের পরিমাণ বাড়ে। ট্যাক্স রিফর্ম আমাদের এখানে দরকার, এনবিআর এর রিফর্ম দরকার, কারণ এবং এখানে মানে টেকনোলজিক্যাল ইন্টারফিয়ারেন্স সাংঘাতিক ভাবে দরকার, যাতে মানুষজন যারা ট্যাক্স দিতে চায় তারা যেন ট্যাক্সটা দিতে পারে। কিন্তু এই এবং এখানে যদিও আইএমএফ এর প্রেশার আছে, তারপর আমি মনে করি যে এই ট্যাক্স রিফর্মটা দরকার। আইএমএফ এর প্রেশার অবশ্যই আছে, আপনি যে কথাটা বলছিলেন, এবং সেজন্য এই গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। জি, এবং আমি আরেকটু আপনার কাছে আসি। আমেরিকার সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে 626টি পণ্যে শুল্ক ছাড় দেয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেটে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের জন্য কতটা কার্যকর হবে বলে মনে করেন সাইফুল হোসেন? ব্যাপার হচ্ছে যেহেতু আমেরিকার সাথে আমাদের একটা বাণিজ্যিক সম্পর্ক আছে, আমাদের গার্মেন্টস এর সবচেয়ে বড় অংশ তারা ইম্পোর্ট করে, ফলে তারা যেহেতু আমাদের পরে মানে একটা পলিসি মানে শুরু করেছিল, এবং যেটা এখন স্থগিত আছে, যে ট্যারিফের ব্যাপারে তো স্থগিত আছে, এখন ওইটা গভর্নমেন্ট আলোচনার জন্যই এই প্রক্রিয়াটা তারা শুরু করেছে। কিন্তু এখানে একটা বিষয় খুব ডেঞ্জারাস আমি যেটা মনে করি, যে শুল্ক কিন্তু আপনার যুদ্ধাস্ত্রের উপরে শুল্ক 5% থেকে কমিয়ে আনা হয়েছে। তার মানে আমরা যদি দেখি যে কোন কোন প্রোডাক্টের দাম বাড়বে, কোন কোন প্রোডাক্টের দাম কমবে, তো বাড়ার তালিকা দেখবেন যে অনেক মানে শিশু আইটেমও আছে। কিন্তু আপনার যুদ্ধাস্ত্রে কেন 5% থেকে 0% করা হচ্ছে? তার মানে কি আমরা কোনো যুদ্ধের আশঙ্কা করছি, বা আমাদেরকে অদূর ভবিষ্যতে অনেক বেশি যুদ্ধাস্ত্র ইম্পোর্ট করতে হবে? যদি তাই করতে হয় এবং সেখানে ছাড় দিয়ে যদি আমেরিকার সাথে আমাদের রফাদফা করতে হয়, তাহলে বুঝতে হবে যে এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট আমাদের ভোগ করতে হবে, এবং আমরা বোধহয় একটা খারাপ দিকের আশঙ্কা করছি। জি জি, সাইফুল হোসেন, আমি আসবো আপনার কাছে। আহসান হাবিব বুলবুল, আপনার কাছে আসি। বিদেশে কর্মী প্রেরণ বৃদ্ধির জন্য চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক গড়ে তোলার লক্ষ্যে জেলা পর্যায়ে 70টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া উপজেলা পর্যায়ে 400টি টিসিসির কার্যক্রম জোরদারকরণ সহ আরও 50টি উপজেলায় নতুন করে এই 50টি টিটিসি নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। অর্থ উপদেষ্টা এমনটাই জানিয়েছেন আজকের বাজেট প্রস্তাবনার সময়। এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন আহসান হাবিব বুলবুল। জি, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আবার আপনি যে বিষয়টি বলেছেন সেটি আমাদের জন্য আশাব্যঞ্জক। অবশ্যই আমরা এখন মূলত যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটাকে বলে, অর্থাৎ আমাদের যুব যে কর্মশক্তি সেই শক্তির বেশি সেই সময়ে বাস করছি। তাহলে আমরা এই সময় আমাদের যুব শক্তিকে যত সঠিকভাবে ব্যবহার করতে পারবো তত বেশি আমরা ভবিষ্যতের জন্য আমাদের সম্পদ তৈরি করে রাখতে পারবো। কিন্তু আসলে যে ঘোষণাটি দিলেন সেই ঘোষণা এবং তার ওই একই ধারায় যে বরাদ্দ সেটাকে যদি আমরা মিলাই তখন কিন্তু আমরা দেখছি যে সেটি মিলছে না। আমি পূর্বে এই আলোচনাটি করেছিলাম যে উনি বললেন যে প্রবাসে কর্মী প্রেরণের জন্য যে দক্ষতা উন্নয়ন, সেই দক্ষতা উন্নয়নের জন্য নতুন টিসিসি করবেন, অথচ যে প্রবাসী শ্রমিক
তাদের কল্যাণ এবং সুরক্ষার জন্য যে মন্ত্রণালয়ের দায়িত্ব, তাদের জন্য যে বরাদ্দ ব্যয়, সেই বরাদ্দ ব্যয় 21% কমিয়ে দেওয়া হলো। তাহলে যেটি বললেন, আশাবাদ ব্যক্ত করলেন, আর সেটি বাস্তবায়নের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদের ক্ষমতা যখন কমিয়ে দেওয়া হলো, তখন সে বিষয়টি কিন্তু আসলে বিরোধাত্মক। আমরা একইভাবে দেখলাম যে কিন্তু আমরা এর আগে শুনেছি যে কালো টাকা, যে টাকাটি, সেই টাকাটি আসলে আমাদের সাংবিধানিক প্রক্রিয়া অনুসারে সেটি আসলে রাষ্ট্রে সেটাকে সিজ করে নিতে পারে এবং সেটি নিয়ে তারা রাষ্ট্রের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারে। আমরা পূর্বে এরকম আমাদের অনেক বিজ্ঞজনের কাছ থেকে শুনেছি যে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়ার বিষয়ে, সেই বিষয়গুলোর তারা বিরোধিতা করেছেন। কিন্তু আমরা দেখলাম যে এই বাজেটেও কিন্তু সেই সুযোগটি থাকলো। মানে সেই সুযোগটি থাকার মধ্যে দিয়ে আমরা দেখছি যে পূর্বের যে ধারাবাহিকতা, তার সাথে যে আসলে এই বাজেট খুব বেশি পার্থক্যের কোনো বিষয় কিন্তু আসলে আমাদের চোখে, আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে যে বিষয়টি মনে হচ্ছে সেটির পরিলক্ষিত আমরা দেখছি না। আমরা কিছু সুন্দর কথা হয়তো শুনেছি, কিন্তু সেই সুন্দর কথার বাস্তবায়নের জন্য আসলে যে পদক্ষেপগুলো দরকার, সেই পদক্ষেপগুলো এই বাজেটে প্রতিফলিত হয়েছে বলে মনে হচ্ছে না। আমরা কিন্তু আবার সেই একইভাবে দেখছি, আমরা যদি জনপ্রশাসন খাত দেখি, তাহলে সেই জনপ্রশাসন খাতে কিন্তু 15% বাজেট বেড়েছে। আমরা যদি রাষ্ট্রপতির খরচ দেখি, রাষ্ট্রপতির খরচ কিন্তু প্রায় 10% বৃদ্ধি করা হয়েছে। আমরা যে পার্লামেন্টের অবস্থানটা দেখি, পার্লামেন্ট এখন নেই, কিন্তু গতবারের অ্যাকচুয়াল যে বাজেট, সেই অ্যাকচুয়াল বাজেটের রিভাইজ যে বাজেট, সেই বাজেটের তুলনায় কিন্তু পার্লামেন্টের জন্য 50% বেশি বরাদ্দ রাখা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের যদি প্রশ্ন দেখি, তাহলে সেখানে কিন্তু 16% বরাদ্দ রাখা হয়েছে। তাহলে আমি সামগ্রিকভাবে দেখছি বাজেট আকার সংকুচিত করা হয়েছে, এটি বলা হচ্ছে একটি সংকুচিত বাজেট, অথচ রাষ্ট্রের যে আমলাতন্ত্র, রাষ্ট্রের যে প্রশাসন যন্ত্র, সেটার জন্য কিন্তু আমার এই বরাদ্দ সংকুচিত হয়নি, সেখানে বরাদ্দ প্রসারিত হয়েছে। ফলে যার জন্য আসলে যে ঘোষণাগুলো আমরা দেখলাম, আমরা সাধারণ মানুষ হিসেবে সেই বাজেটের বরাদ্দের খাতগুলি যখন আমরা বিচার করতে যাচ্ছি, সেখানে আবার ঘোষণার সাথে মিলছে না। যেটা পূর্বের সরকারের যারা অর্থমন্ত্রী ছিলেন, তারা যেভাবে একভাবে কিছু আমাদের মনোরঞ্জনের জন্য কিছু বক্তব্য বলতেন, কিন্তু আমরা আমাদের জীবনের সাথে সেটার প্রতিফলন দেখতে পেতাম না। একইভাবে আমরা দেখছি, হ্যাঁ অবশ্যই কয়েকটি ক্ষেত্রে হয়তো আমরা একটু সেটার উন্নয়ন দেখছি। আমরা হয়তো দেখছি যে স্যানিটারি ন্যাপকিনের ক্ষেত্রে এটির হচ্ছে ট্যাক্স তুলে নেওয়া হয়েছে, কিন্তু আবার যদি বিপরীত দিকে দেখি, আমার ভবিষ্যতে শ্রম সম্পদ যে শিশু, সেই শিশুর বিকাশের জন্য আজকে শ্রম এবং কর্মসংস্থান এই নারী এবং শিশু মন্ত্রণালয়ের জন্য যে প্রশ্নটি বলা হয়েছে বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু সেই বরাদ্দকে যদি আমরা হিসাব করি, তাহলে সেই বরাদ্দ কিন্তু 1% বাড়ানো হয়নি। তাহলে 0.75% বরাদ্দ বাড়ানো হয়েছে, অথচ আমার মুদ্রাস্ফীতি তো 10%। তাহলে মুদ্রাস্ফীতি যেখানে 10%, তাহলে সেখানে যদি 10% এখানে বরাদ্দ বাড়ানো হতো, তাহলে নারী এবং শিশু তার বিকাশের জন্য আগের যে বরাদ্দ, সেই বরাদ্দের সমমানে আসতো। তাহলে আমি বলছি আমি শিশুর বিকাশ করতে চাই, আমি বলছি যে আজকে যে নারীর প্রসঙ্গিত বিষয়ের যে বৈষম্যগুলো আছে, সেই বৈষম্যগুলো দূর করতে চাই। শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটি যে শ্রম অঞ্চলের যে বিষয়গুলো আছে, সেই অঞ্চলে কমিউনিটিতে শ্রমজীবী মানুষের সন্তানদের জন্য যে ডে কেয়ারের কথা আমরা দাবি করছি, সেখানে শ্রমজীবী মানুষের সন্তানদের যে শিক্ষা, সেটাকে নিশ্চিত করার জন্য আমরা বলছি সরকার এই কিছুদিন হলো যে আইএলও কনভেনশনের মৌলিক কনভেনশন, যে শিশু শ্রমের যে বিষয়টি এখানে হচ্ছে অনুস্বাক্ষর করেছে, এবং সরকারের প্রতিশ্রুতি ছিল 2025 সালের মধ্যে শিশু শ্রমকে বিলোপ করবে, যেটি এখন সম্ভব হচ্ছে না। সরকার হয়তো আবার ভাবছেন যে আরো কয়েক বছর সময় নেবেন, কিন্তু সেই সময়ের মধ্যে যদি শিশু শ্রমকে বিলোপ করতে হয়, তাহলে একদিকে শিশুর জন্য যে শিক্ষা, সেই শিক্ষাটা আনন্দদায়ক এবং বিনা ব্যয়ে তার শিক্ষার ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে, অপরদিকে যে পরিবার তাকে শিক্ষায় ওই কাজে পাঠাচ্ছেন, তার জন্য যে অর্থনৈতিক সাপোর্ট, সেই সাপোর্টের জন্য যে ব্যবস্থা, সেটা করতে হবে। তাহলে আমরা কিন্তু এই বাজেটে যে বরাদ্দ, সেই বরাদ্দের মধ্যে আমরা সেই কাজের জন্য যে বরাদ্দ এবং তার যে হিসাব, সেটার প্রতিফলন আমরা দেখছি না। ফলে এই যার জন্যই আমি যা যা ঘোষণা শুনছি, তার কোনো প্রতিফলনই ওই অর্থে আমরা দেখছি না। দু চারটি ক্ষেত্রে অবশ্যই সেটির ভালো উদ্যোগের বিষয়, সেটি বলতে হবে। আমরা হয়তো দেখলাম যে জ্বালানি তেলের উপরে যে ট্যাক্স, সেটিকে কমানো হয়েছে, সেটিকে একটি বলতে হবে, যেহেতু এটি একটি মৌলিক উপাদান যেটি উৎপাদনের বিভিন্ন জায়গায় লাগে, ফলে সেই প্রতিফলনে কিন্তু এই জায়গায় এটার সুফল আমরা নাগরিকরা পাবো কিনা, এটি আসলে নির্ভর করবে সরকারের মনিটরিং ব্যবস্থা কতটুকু। কারণ ইতিপূর্বে আমরা দেখতাম
যে জিনিসপত্রের যখন দাম বাড়তো তখন সরকার যখন ট্যাক্স তুলে নিত আমাদের কিন্তু জিনিসপত্রের দাম সেখানে কমতো না, আমরা হয়তো ওই দামেই কিনতাম। সরকার যে ট্যাক্স তুলে নেওয়ার কারণে যে দামটি, যে সুযোগটি হতো, সেই সুযোগটি যে ওই ব্যবসায়ী যারা তাদের মুনাফার পরিমাণটা বাড়াতো। তো এখানেও যেন সেই ঘটনাটি না ঘটে তার জন্য কিন্তু সেই মনিটরিং এর যে বিষয় সেটি লাগবে। আমরা দেখছি যে সেখানে রাষ্ট্র এখনো শক্তিশালী কোনো উদাহরণ তৈরি করতে পারে না। ঠিক এই জায়গাটিতে জি হাসান হাবিব বুলবুল, ঠিক এই জায়গাটিতে আমাদের তো সময় কম, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু সাইফুল হোসেন আপনার কাছে আসতে চাই, মনিটরিং জবাবদিহিতার যে কথা বলছিলেন হাসান হাবিব বুলবুল, এই যে এবারের বাজেটের কোনো সংস্কার কি আপনার চোখে পড়েছে? আমি যদি একটু বলি যে বাজেট প্রণয়ন অথবা বাস্তবায়নের প্রক্রিয়ায় কাঠামোগত যে পরিবর্তন আনার বিষয়, যেগুলো আপনিও বলছিলেন, যাতে অর্থনৈতিক দক্ষতা, স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যাতে নিশ্চিত করা যায়, এই ধরনের কোনো কিছু কি আপনার চোখে পড়েছে সাইফুল হোসেন? ব্যাপার হচ্ছে আমাদের একটা রাষ্ট্রীয় কাঠামো কিন্তু আছে। বাজেট ঘোষণার পরে বাজেট নিয়ে ওয়ার্ক হয়। হ্যাঁ, বাজেট প্রত্যেক মন্ত্রণালয়ের জন্য একটা বরাদ্দ থাকে, তারা সেটা নিয়ে ওয়ার্ক করে। বাজেট বাজেট ওয়ার্ক করে, পরবর্তীতে ওয়ার্ক করে। তারপরে ধরেন বাজেট ইভ্যালুয়েশনের জন্য, মনিটরিং এর জন্য গভর্নমেন্ট বডি আছে, দে ওয়ার্ক। সেটা সেটা কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্রেরই একটা অংশ। দে ওয়ার্ক আফটার এভরি বাজেট। এই বাজেটে বিশেষ করে যে আবার নতুন করে কিছু করা হয়েছে, নতুন কিছু বলা হয়েছে, সেটা বলা হয়নি, কিন্তু নর্মালি সেটা হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাজেটের এই যে বাজেট যেটা প্রস্তাবনা, এটা জাস্ট একটা বাজেট প্রপোজাল, যে একটা প্রাথমিক একটা বাজেট ঘোষণা করা হলো, কিন্তু মূলত মূল জিনিসটাই থাকে আপনার এটার বাস্তবায়নের পথে। ধরেন আপনি বাজেট করলেন 1 লাখ টাকা, কিন্তু বাস্তবায়ন 30,000 টাকারও বাস্তবায়ন করলেন না। আমরা জানি যে গত কয়েক বছর যাবত কিন্তু প্রায় ইনএফিসিয়েন্সি মানে জনিত কারণে এবং মানে আন্ডার ইউটিলাইজেশন হয় প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো। তার মানে দেখেন আমাদের বাজেট হচ্ছে 7,90,000 কোটি, কিন্তু মানে যদি আমরা 1 লাখ কোটি খরচই না করতে পারি আমাদের নিজেদের মানে খামখেয়ালিপনার জন্য, অদক্ষতার জন্য, আমরা মানে ঠিক মতো সময় মতো প্রজেক্ট না করতে পারার কারণে, তো এটা মূলত তার ইম্প্যাক্ট যেহেতু ইকোনমিতে পড়ে। তো ফলে মনিটরিং এবং আমি বলি যে বাস্তবায়ন, এটা হচ্ছে বাজেটের মেইন ইস্যু। দেখেন এখন আমাদের যেমন মানে মূল্যস্ফীতি, আমি যেটা বলছিলাম আগে একবার, মূল্যস্ফীতি ধরা হয়েছে 6.5%, গতবারও ধরা হয়েছিল 6.75%, কিন্তু পরবর্তীতে এসে কিন্তু এটা 5.5 এর এসে 6.5 এ করছে তারা, যে রিভাইজ বাজেটে। এবার যেটা 6.75 করা হয়েছে, তো এটা কিন্তু দেখবেন যে এক পর্যায়ে যে হয়তো এটা 4-এর মধ্যে থাকবে হয়তো, কারণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, IMF তারা যে প্রজেকশন দিয়েছে সেটা সব মিলিয়ে 3 অ্যাভারেজ যদি করেন তাহলে 3.1 এর মতো। তো ধরেন এটা হয়তো 4 পয়েন্টের কাছাকাছি যাবে। তার মানে এখন আমরা প্রাক্কলন করছি একটা জিনিস, একটা অনুমান করছি একটা জিনিস, কিন্তু বাস্তবায়নের পথে যে এটা আরেক জিনিস হয়ে যাবে। তারপরে ধরেন আপনি যদি LGRD মিনিস্ট্রির কথা বলেন, তা আমরা জানি সেখানে এডিবির বড় মানে মেইন কাজটা LGRD মিনিস্ট্রির মাধ্যমে হয়, বিশেষ করে কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট খাতের কাজগুলা। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা আগে একটা মানে জানতাম, মানে একটা সাধারণ একটা ভাষ্য, যে যদি 1 লাখ টাকার কোনো বাজেট হয় তো তার এখানে মূল বাজেটে কাজ হয় মাত্র 25 থেকে 30,000 টাকার, দ্যাট ইজ 30%। আর বাদ বাকিটা যায় স্বজনপ্রীতিতে, দুর্নীতিতে, এইসব বিষয়ে। এখানেই প্রশ্ন আসে আপনার মনিটরিং অ্যান্ড ইভালুয়েশনের। এখন মনিটরিং ইভালুয়েশন প্রপারলি হবে কিনা সেটা একটা বিষয়, প্রপারলি করবে কিনা সেটা একটা বিষয়, তারপর রাষ্ট্রযন্ত্রকে প্রপারলি সেভাবে কাজ করতে দিবে কিনা সেটা একটা বিষয়। কারণ এখন আমরা যেটা দেখছি দেশের যে বর্তমান পরিস্থিতি, যে কোনো গভর্নমেন্টের কোনো মানে কোনো অর্গান কিন্তু সঠিকভাবে ফাংশন করতে পারছে না, বা মানে লোকজন পথও ঠিক মতো চলতে পারছে না, ইন্ডাস্ট্রি গুলা একের পর এক বন্ধ হচ্ছে। সেদিন এক বিজনেস কমিউনিটির লিডার বলছিলেন যে আর 2 মাস যদি গ্যাসের এই অবস্থা থাকে তাহলে 2 মাস পরে প্রায় 50% ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে তাদের, এবং এর মধ্যে অনেক শত শত গার্মেন্টস বন্ধ হয়েছে। তার মানে দেখেন যে সবকিছু মিলিয়ে কিন্তু আমরা একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তার মানে রাষ্ট্রযন্ত্র যদি সঠিকভাবে ফাংশন না করে, আর বিশেষ করে একটা গণতান্ত্রিক অবস্থায় যদি আমরা না ফিরতে পারি, তাহলে এই যে বাজেট প্রণয়নের সুফল থেকে আমরা বঞ্চিত হব, এবং মনিটরিং বলেন, ইভ্যালুয়েশন বলেন, সেটাও প্রপারলি হবে না। কিন্তু আমি বলি, বা আমি শুধু নই, সচেতন মহল মনে করে যে মানে মনিটরিং, ইভ্যালুয়েশন এবং এটার বাস্তবায়ন, সেটাই হচ্ছে বাজেটের মূল কাজ। কারণ ওইটা যদি ব্যত্যয় ঘটে তাহলে বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হবে না। জি সাইফুল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। হাসান হাবিব বুলবুল, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দুজনই ভালো থাকবেন। নিশ্চয় অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন।
থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন। জি, আপনার দর্শক মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি কথাই শুধু বলতে চাই, আমাদের চিকিৎসা এবং রেশন এটির জন্য শ্রমিকদের যে দাবি সেটিকে পূরণ করা দরকার, যার কারণ উৎপাদনশীলতা ধরে রাখতে হলে আসলে সুস্থ শ্রমিক তার যে অবস্থান সেটি নিশ্চিত করা দরকার। জি। ফলে আমরা বাজেটে সেটির যেন প্রতিফলন হয় সেটা আমরা আপনার মাধ্যমে এই সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে এই দাবিটা পৌঁছাতে চাই। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ আহসান হাবিব বুলবুল। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।